আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার নিয়ে একটু ভাবা যাক। ধরা যাক খুব সুন্দর করে সাজানো একটা নিখুঁত গাণিতিক সমীকরণ। হুম, অঙ্কের সমীকরণ। হ্যাঁ, তো সবকিছু একদম ঠিকঠাক কাজ করছে, কিন্তু হঠাৎ করে তার মধ্যে গতকাল বা ইংরেজিতে ইয়েস্টারডে শব্দটা ফেলে দেওয়া হলো, আর পুরো সমীকরণটা হুড়মুড় করে ভেঙে পড়ল। শুনতে কেমন অদ্ভুত লাগছে না? হ্যাঁ, বেশ অবাক করার মতনই ব্যাপার। কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটে আসলে। একটা সাধারণ শব্দ কিভাবে পুরো বাক্যের সময় বা কালকে একদম ওলটপালট করে দিতে পারে, সেটা সত্যি খুব ভাবার মতো বিষয়। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর আলোচনা, মানে আমাদের এই ডিপ ডাইভটা এত বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। একদমই। ভাষার এই সূক্ষ্ম বিষয়গুলোই আসলে সবচেয়ে বেশি কৌতূহল জাগায়। আমরা অনেক সময় ভাষাকে কেবল কিছু মুখস্থ করার নিয়ম হিসেবে দেখি, কিন্তু এর ভেতরে যে একটা নিরেট যুক্তি বা লজিক কাজ করে, সেটা খেয়াল করি না। ঠিক বলেছেন। আর আমাদের হাতে আজকে যে সোর্স মেটেরিয়ালটি রয়েছে, সেটি কলকাতার ব্রজধাম কম্পিউটার টিউটোরিয়াল সেন্টার বা BCTC এর প্রিন্সিপাল অভিজিৎ চক্রবর্তীর তৈরি করা একটি অত্যন্ত বিস্তারিত স্পোকেন ইংলিশ গাইড। হ্যাঁ, গাইডটা আমি দেখেছি। দারুণ গোছানো। তাই না? সাধারণত ব্যাকরণ বা গ্রামার বলতেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে পৃষ্ঠার পর পৃষ্ঠা ছক আর বোরিং সব নিয়ম। কিন্তু এই সোর্সটি ঘেঁটে দেখার পর একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে গেছে। কি ব্যাপার? ইংরেজি ভাষা শেখাটা আসলে কোনো মুখস্থবিদ্যার বিষয় নয়। এটি পুরোপুরি একটা অঙ্কের সূত্রের মতো, একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক। ঠিক। ভাষার মূল ভিত্তি হলো তার গঠন। আমরা যখন বুঝতে পারি যে বাক্যের প্রতিটি শব্দের একটা নির্দিষ্ট জায়গা আছে এবং সেই জায়গাটা কেন তৈরি হয়েছে, তখন মুখস্থ করার আর কোনো প্রয়োজনই পড়ে না। একদম। আজকের লক্ষ্য হলো এই নিয়মগুলোকে একদম সহজভাবে ডিকোড করা। আমরা শুধু নিয়মগুলো কি তা জানব না, বরং কেন নিয়মগুলো এমন হলো তার পেছনের মেকানিজমটা বোঝার চেষ্টা করব। এই গাইডের সবচেয়ে বড় দিকই হলো এটা। এটি কি শিখছি, তার চেয়ে কেন শিখছি, সেটার উপর বেশি জোর দেয়। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকেই শুরু করা যাক। আচ্ছা, টেন্স বা কালে ঢোকার আগে তো বাক্যের কাঠামো বা ব্লুপ্রিন্ট বোঝাটা জরুরি। হ্যাঁ, যে কোনো বিল্ডিং বানানোর আগে যেমন ভিত শক্ত করতে হয়। ঠিক ওই রকমই। ধরুন, আমরা লেগো ব্লক দিয়ে একটা বাড়ি বানাচ্ছি। সোর্স বলছে যে বাংলা আর ইংরেজি ভাষার লেগো ব্লকগুলো আসলে একই। উভয় ভাষাতেই কাজ যে করছে সে আছে, যাকে নিয়ে কাজ হচ্ছে সে আছে, আর কাজটা নিজে আছে। হুম। মানে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। হ্যাঁ, কিন্তু এই ব্লকগুলো সাজানোর নিয়ম নাকি সম্পূর্ণ আলাদা? আমার প্রশ্ন হলো, এই সাজানোর নিয়মে একটু এদিক ওদিক হলে কি খুব বেশি কিছু যায় আসে? অবশ্যই যায় আসে। এটি কেবল ব্যাকরণের নিয়ম নয়, এটি চিন্তার পদ্ধতিরও পার্থক্য তৈরি করে। এই গাইডে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে যে বাংলায় আমরা বাক্য গঠন করি সাবজেক্ট, তারপর অবজেক্ট আর শেষে ভার্ব। মানে এসওভি নিয়মে। হ্যাঁ, এসভিও নিয়মে। ধরুন, বাক্যটি হল সে ফুটবল খেলে। এখানে সে হল সাবজেক্ট বা কর্তা, ফুটবল হল অবজেক্ট বা কর্ম, আর একদম শেষে থাকছে ভার্ব বা ক্রিয়া, খেলে। হ্যাঁ, এটা তো আমরা সহজাতভাবেই বলি, এভাবেই তো আমাদের চিন্তা কাজ করে। কিন্তু ইংরেজিতে গেলেই এই লেগোর ব্লকগুলো জায়গা বদলে ফেলে। কাজটাই বাক্যের মাঝখানে চলে আসে। গঠনটা হয়ে যায় সাবজেক্ট, তারপর ভার্ব, আর শেষে অবজেক্ট। মানে SVO। একদম। ওই একই বাক্য ইংরেজিতে হয়ে যাচ্ছে হি প্লেজ ফুটবল। হি হলো সাবজেক্ট, প্লেজ হলো ভার্ব, আর ফুটবল হলো অবজেক্ট। একটু থামাই এখানে। আমি যদি সাইকোলজির দিক থেকে চিন্তা করি, এই ছোট্ট পরিবর্তনটা কিন্তু বিশাল। কিভাবে? মানে বাংলায় যখন আমরা বলছি সে ফুটবল, তখন শ্রোতা কিন্তু জানে না কাজটা কি হতে চলেছে। সে ফুটবল কেনে, সে ফুটবল হারায়, নাকি সে ফুটবল খেলে। কাজটা বা ভার্ভটা একদম শেষে লুকিয়ে রাখার কারণে বাক্যের মধ্যে একটা দারুণ সাসপেন্স তৈরি হয়। বাহ, খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। আর অন্যদিকে ইংরেজি ভাষা কিন্তু অনেক বেশি সরাসরি। হ্যাঁ, কোনো সাসপেন্স নেই। একদমই নেই। হি প্লেজ বলার সাথে সাথেই শ্রোতা জেনে যাচ্ছে কাজটা কি। তারপর সে জানছে কাজটা কিসের ওপর হচ্ছে, মানে ফুটবল। যে ভাষায় কাজ বা ভার্ব বাক্যের ঠিক মাঝখানে বসে, সেই ভাষা অনেক বেশি ডিরেক্ট বা অ্যাকশন ওরিয়েন্টেড হয়। বুঝতে পারছি।
আর এই সোর্সটি শুধু বাক্যের গঠনই শেখায় না, বরং কিভাবে একটি বাক্য থেকে এই অবজেক্ট বা কর্মকে খুঁজে বের করতে হয় তার একটা চমৎকার কৌশলও বলে দেয়। হ্যাঁ, কৌশলটা বেশ মজার লেগেছে আবার। সোর্সে বলা হয়েছে বাক্যের ভার্বকে যদি কাকে, কি, কেমন, কোথায় বা কেন দিয়ে প্রশ্ন করা হয়, তবে যে উত্তর পাওয়া যায় সেটাই নাকি অবজেক্ট। ঠিক। কিন্তু এখানেই আমার একটা খটকা লেগেছে। গাইডটাতে একটা অদ্ভুত টুইস্ট আছে। যদি কোথায় বা কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তবে নাকি তার আগে অবশ্যই একটি প্রপোজিশন বসাতে হবে। নিয়মটা এমনই। কিন্তু কেন? অবজেক্ট তো অবজেক্টই, তার আগে আবার আলাদা করে প্রিপোজিশন বসানোর কি দরকার? এই জায়গাটাতেই ভাষার আসল লজিক লুকিয়ে আছে। বিষয়টা একটু গভীরে গিয়ে ভাবলে পরিষ্কার হবে। আপনি যখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, তখন আপনি সরাসরি কাজটার শিকার কে হচ্ছে তা জানতে পারেন। আচ্ছা। যেমন ধরুন, হি ইটস রাইস, সে কি খায়? ভাত বা রাইস। ভাত সরাসরি খাওয়ার কাজটা গ্রহণ করছে, তাই এটি একটি ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, এটা তো খুবই পরিষ্কার। কিন্তু আপনি যখন কোথায় দিয়ে প্রশ্ন করেন, তখন আপনি আসলে কাজের কোনো ডিরেক্ট অবজেক্ট পাচ্ছেন না। আপনি পাচ্ছেন একটা লোকেশন বা দিক। লোকেশন। হ্যাঁ, যেমন হি গোজ টু স্কুল, সে কোথায় যায়? স্কুলে। এখন গোজ বা যাওয়ার কাজটা তো আর স্কুল সরাসরি গ্রহণ করছে না। স্কুল হলো একটা গন্তব্য। বুঝতে পারছি। স্কুল তো আর যাওয়ার কাজটা করছে না বা তার উপর কাজটা সরাসরি হচ্ছে না। ঠিক, আর গন্তব্য বোঝাতে গেলে একটা দিক নির্দেশক সাইনবোর্ড লাগে। ভাষার জগতে এই সাইনবোর্ডটাই হল প্রেপোজিশন। তাই স্কুলের আগে টু বসাতে হয়, যাতে বোঝানো যায় কাজটা ওই দিকে হচ্ছে। দারুণ একটা ব্যাখ্যা। মানে কি বা কাকে হলো সরাসরি অ্যাকশন, আর কোথায় বা কেন হলো একটা স্পেশাল ম্যাপ, যার জন্য প্রিপোজিশনের মতো একটা কম্পাস বা সাইনবোর্ড দরকার। একদম তাই। বাক্যের এই লেগো কাঠামো বোঝার পর এবার আমাদের দেখতে হবে বাক্যের ইঞ্জিনটা কিভাবে কাজ করে, মানে ভার্ব বা ক্রিয়া, আর বাক্যের কর্তার সাথে অর্থাৎ পার্সনের সাথে এই ইঞ্জিনের সম্পর্কটা ঠিক কেমন। ব্রজধাম কম্পিউটার টিউটোরিয়াল সেন্টারের এই গাইডে ভার্বকে মূলত 3টি ভাগে ভাগ করে বোঝানো হয়েছে। হ্যাঁ, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর মেন ভার্ব। ঠিক। বি ভার্ব বা হওয়া বোঝায় এমন ক্রিয়া, হ্যাভ ভার্ব বা থাকা বোঝায় এমন ক্রিয়া, এবং মেইন ভার্ব বা করা বোঝায় এমন ক্রিয়া। এর সাথে পার্সন বা পুরুষকে 3টি ভাগে দেখানো হয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সন। আর প্রতিটির আবার সিঙ্গুলার ও প্লুরাল রূপ নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, একবচন আর বহুবচন। এই ছকটা সাধারণ মনে হলেও এর ভেতরে একটা খুব কৌতুকোদ্দীপক নিয়ম আছে। সোর্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মেইন ভার্বের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। ওই এস বা ইএস যোগ করার নিয়মটা। ঠিক, বলা হয়েছে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি বা ইট, তবে মেইন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। যেমন হি প্লেইজ ফুটবল। ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আমার আসল প্রশ্ন হলো, যখন এটাকে নেগেটিভ বা নাবাচক করা হয় তখন কি ঘটে? তখন একটা নতুন ইঞ্জিনের পার্টস বাক্যে প্রবেশ করে। সেটি হল ডাজ নট। আর তখন বাক্যটা হয়ে যায় হি ডাজ নট প্লে ফুটবল। হ্যাঁ, আর এখানে খেয়াল করার বিষয় হলো ডাজ আসার কারণে প্লেয়ের শেষের এসটি কিন্তু পুরোপুরি গায়েব হয়ে গেল। ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন, এই এস কোথায় হারিয়ে যায়? কেন উঠে যায়? হারিয়ে যায় না, বরং শুষে নেয়। শুষে নেয়? হ্যাঁ, ইংরেজি ভাষা খুব পরিমিত এবং হিসেবি একটি ভাষা। একটু খেয়াল করলেই দেখবেন ডাস শব্দটি নিজেই কিন্তু ডু ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে তৈরি হয়েছে। ওহ আচ্ছা, মানে ডু প্লাস ইএস মিলে ডাজ হয়েছে। একদম তাই। বাক্যের কর্তা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা বোঝানোর জন্য বাক্যের ইঞ্জিনে একটা ইন্ডিকেটর লাইট জ্বলতে হয়। অ্যাফার্মেটিভ বা হ্যাবাচক বাক্যে প্লের সাথে এস যুক্ত হয়ে সেই লাইটটা জ্বলে। বুঝতে পারছি। কিন্তু যখনই বাক্যের ডাজ চলে আসে, তখন সেই ডাজ নিজেই থার্ড পারসন সিঙ্গুলারের পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়। যেহেতু সে নিজেই ইন্ডিকেটর লাইট হিসাবে কাজ করছে, তাই মেইন ভার্ব বা প্লেকে আর সে ভার বইতে হয় না। বাহ। একটি ভাষায় যখন অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়ার এমন গাণিতিক ব্যবহার আসে, তখন তা ভাষার স্পষ্টতা অনেক বাড়িয়ে দেয়। মানে ডাজ এখানে একটা স্পঞ্জের মতো কাজ করছে, যা মেইন ভার্ব থেকে এস বা ইএস এর বাড়তি চাপটা শুষে নিচ্ছে। অসাধারণ একটা মেকানিজম। একদমই তাই। বাক্যের এই ইঞ্জিন আর তার কলকবজা চেনার পর এবার আসা যাক সময়ের ট্র্যাকে।
সোর্সে বলা হয়েছে সময়ের সাথে সাথে ভার্বের যে পরিবর্তন হয় তাকেই টেন্স বলে। হ্যাঁ, কাল বা সময়। আর এখানে মোট 12টি টেন্সের কথা উল্লেখ করা হয়েছে। আমার কথা হলো, মাত্র 3টে কাল, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ বোঝানোর জন্য 12টা আলাদা ছকের কি সত্যিই কোনো দরকার ছিল? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। বাংলা ভাষায় আমরা অনেক সময়ই এতগুলো ভাগ নিয়ে মাথা ঘামাই না। কিন্তু যদি আমরা আরেকটু বড় পরিসরে দেখি, টেন্স শুধু ব্যাকরণের কিছু নিয়ম নয়। তাহলে এটা কি? এটি আসলে সময়কে ভাগ করে দেখার এবং অনুধাবন করার একটি মনস্তাত্ত্বিক উপায়। মানুষ কিভাবে বর্তমান মুহূর্তকে উপলব্ধি করছে তার প্রকাশ ঘটে ভাষার এই গঠনের মাধ্যমে। বিষয়টা একটু উদাহরণ দিয়ে বোঝানো যাক। এই গাইডে বর্তমান কালের বা প্রেজেন্ট টেন্সের আলোচনাটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। বিশেষ করে যারা বাংলা থেকে ইংরেজি শিখছেন তাদের জন্য। হ্যাঁ, সোর্সটি খুব সুন্দর একটা সূত্র দিয়েছে, বাংলা বাক্যের শেষে ক্রিয়ার রূপ দেখে কিভাবে টেন্স চিনতে হয়। হ্যাঁ, যেমন বাংলায় মেইন ভার্ব বা মূল ক্রিয়ার শেষে যদি ই, ও, এ, য় ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে তবে তা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। এটি একটি সাধারণ ঘটনা বা অভ্যাস। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সোর্সটি সাধু ভাষার একটা চমৎকার রেফারেন্স টেনে এনেছে। বলা হয়েছে, সাধু ভাষায় ক্রিয়ার শেষে যদি ইতেছি, ইতেছ, ইতেছে যুক্ত থাকে তবে সেটা কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, যেমন আমি ফুটবল খেলিতেছি। বা চলিত ভাষায় খেলছি, আই এম প্লেইং ফুটবল। আমি সবসময় ভাবতাম ইংরেজি গ্রামার শেখানোর সময় এই সাধু ভাষার কথা কেন বলা হয়। এখন মনে হচ্ছে এর একটা গভীর কারণ আছে। অবশ্যই আছে। চলিত বাংলায় আমরা অনেক সময় সাধারণ বর্তমান আর ঘটমান বর্তমানকে কথার টানে প্রায় মিলিয়ে ফেলি। হ্যাঁ, তা তো হয়ই। কিন্তু সাধু ভাষার ইতেছে বা ইতেছি শব্দগুলোর মধ্যে একটা চলমানতা বা অনগোয়িং অনুভূতি খুব শক্তভাবে গেঁথে আছে। এই ইতেছে শব্দটি শুনলেই মনের মধ্যে একটা কাজ চলতে থাকার ছবি ভেসে ওঠে। তার মানে ব্যাপারটা কি এমন যে প্রেজেন্ট ইনডেফিনিট হলো একটা স্টিল ছবি বা ফটোগ্রাফ তোলার মতো? স্টিল ছবি। হ্যাঁ, মানে সাধারণ ঘটনা বা অভ্যাস যা স্থির। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো একটা ভিডিও রেকর্ড করার মতো, যেখানে কাজটা চোখের সামনে জীবন্ত অবস্থায় চলছে। চমৎকার একটি তুলনা। হ্যাঁ, স্টিল ছবি আর ভিডিওর এই পার্থক্যটাই হল ইনডেফিনিট আর কন্টিনিউয়াসের মূল পার্থক্য। দারুণ। ইংরেজি ভাষাভাষী মানুষেরা বর্তমান সময়টাকে এই দুইভাবে একদম আলাদা করে দেখে। তাদের কাছে আমি খেলি আর আমি খেলছি সম্পূর্ণ ভিন্ন দুটো মনস্তাত্ত্বিক জগৎ। বর্তমানের এই সাধারণ ঘটনা আর চলমান কাজ বোঝা তো বেশ সহজ, কিন্তু গোলমালটা পাকায় এর পর। মানে যখন কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা অনেকক্ষণ ধরে চলছে বোঝায়, তখনই শুরু হয় আসল বিভ্রান্তি। চলুন সময়ের এই গোলকধাঁধায় ঢোকা যাক, মানে পারফেক্ট টেন্সের দুনিয়ায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরা ঘটিত বর্তমান কাল। সোর্সটি বলছে বর্তমান কালে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়ে গেছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাংলায় সাধু ভাষায় ইয়াছি, ইয়াছ, ইয়াছে থাকলে এটি চেনা যায়। হ্যাঁ, যেমন সে বাজারে গিয়াছে, হি হ্যাজ গন টু দ্য মার্কেট। গঠনটা হল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু এখানে সোর্সের সেই সতর্কবার্তার কথা আনতেই হচ্ছে, জানিয়ে আমি অনুষ্ঠানের শুরুতেই একটা ইঙ্গিত দিয়েছিলাম। ওই ইয়েস্টারডে বা গতকালের ব্যাপারটা। একদম। গাইডটা খুব স্পষ্ট করে বলেছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে যদি কোনো নির্দিষ্ট অতীত দিন, তারিখ বা সময়ের উল্লেখ থাকে, যেমন গতকাল বা ইয়েস্টারডে, তবে সেই বাক্যটি আর প্রেজেন্ট পারফেক্ট থাকে না, তা পুরোপুরি পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়ে যায়। ঠিক, তখন বাক্যটা হয়ে যায় হি ওয়েন্ট টু হোম ইয়েস্টারডে, মানে সে গতকাল বাড়ি গিয়েছে। কিন্তু আমার যুক্তিটা শুনুন। বাংলায় আমি যদি বলি আমি গতকাল ভাত খেয়েছি, এটা শুনতে তো একদম ঠিক লাগে, তাই না? হ্যাঁ, আমরা তো এভাবেই বলি। খেয়েছি শব্দটা পুরা ঘটিত বর্তমান, এর সাথে গতকাল বসালে বাংলায় তো বাক্যটা ভেঙে পড়ে না? তাহলে ইংরেজি ভাষা এই বিষয়টা নিয়ে এত সংবেদনশীল কেন? কেন আমি বলতে পারবো না হি হ্যাজ গন টু হোম ইয়েস্টারডে? কারণ ইংরেজি ভাষা সময়কে খুব কঠোর গাণিতিক সীমানায় ভাগ করে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হল অতীত আর বর্তমানের মধ্যে একটা সাঁকো বা ব্রিজের মতো। সাঁকো? হ্যাঁ,
কাজটা অতীতে হয়েছে, কিন্তু তার প্রভাব বা ফল বর্তমান পর্যন্ত এসে পৌঁছেছে। এই সাঁকোটা টিকে থাকা জরুরি। আচ্ছা, বুঝলাম। সাঁকো টিকে আছে। কিন্তু যখনই আপনি বাক্যের মধ্যে ইয়েস্টারডে বা গতকাল শব্দটা ফেলে দিচ্ছেন, তখন সেটা একটা দেয়াল তুলে দিচ্ছে। ইয়েস্টারডে হলো এমন একটা সময় যা পুরোপুরি মৃত, যার সাথে বর্তমানের আর কোনো সম্পর্ক নেই। হুম। আপনি একদিকে বলছেন কাজের প্রভাব বর্তমানে আছে, আবারও অন্যদিকে এমন একটা সময় উল্লেখ করছেন যা পুরোপুরি অতীতে আটকে আছে। এটা তো হয় না। ও, বুঝতে পেরেছি। মানে এটা একটা টাইম প্যারাডক্স বা সময়ের স্ববিরোধিতা তৈরি করছে। একদম ঠিক। আপনি একই সাথে বর্তমানের সাথে যুক্ত থাকতে পারেন না, আবার স্পষ্টভাবে বলতে পারেন না যে কাজটা অতীতের গণ্ডিতে বন্দী। ইংরেজি গ্রামার এই লজিক্যাল ত্রুটিটা কিছুতেই মেনে নেয় না। তাই ইয়েস্টারডে বসলে সে পুরো বাক্যটাকে ধাক্কা মেরে পাস্ট ইনডেফিনিটে ফেলে দেয়। একদম নিখুঁত বিশ্লেষণ। সময়ের এই সূক্ষ্ম হিসাবটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাই। ও, ওই সিন্স আর ফরের ব্যাপারটা। অতীত থেকে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে বোঝালে এই টেন্স হয়। যেমন ৩ দিন ধরে বৃষ্টি পড়ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ। এই ক্ষেত্রে সময়ের ব্যবহারটা অত্যন্ত ট্রিকি এবং অনেকেই এখানে ভুল করেন। হ্যাঁ, সোর্সটি এই সময়ের ব্যবহারকে খুব লজিক্যালি দুটি ভাগে ভাগ করেছে, পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম। কিন্তু এই টার্মগুলো শুনতে যতটা খটমটে লাগে, বিষয়টা আসলে ততটা জটিল নয়। একদমই জটিল নয়। যদি সময়টা নির্দিষ্ট হয়, মানে কাজটা কখন শুরু হয়েছে সেই শুরুর বিন্দুটা বলা থাকে, তবে তার আগে ফ্রম বা সেন্স বসে। বাংলায় আমরা বলি থেকে। যেমন, আমি ছোটবেলা থেকে এই পাড়াতে বাস করছি। হ্যাঁ, আই হ্যাভ বিন লিভিং ইন দিস লোক্যালিটি ফ্রম মাই চাইল্ডহুড বা সিন্স মাই চাইল্ডহুড। আর যদি সময়টা ব্যাপক হয়, মানে একটা নির্দিষ্ট ব্যাপ্তি বা ডিউরেশন বোঝায়, তবে তার আগে ফর বসে। বাংলায় আমরা বলি ধরে বা যাবত। যেমন ওই যে আপনি বললেন ৩ দিন ধরে বৃষ্টি পড়ছে, ফর 3 ডেজ। ঠিক। কিন্তু এটাকে আরও সহজে মনে রাখার কোনো উপায় আছে কি? হুম, যদি আমরা সময়কে একটা ফিজিক্যাল ম্যাপ বা মানচিত্র হিসেবে কল্পনা করি, তাহলে বিষয়টা বেশ সহজ হয়ে যায়। আচ্ছা, ধরলাম একটা ম্যাপ খোলা আছে সামনে। গাইডে যখন সিন্স ব্যবহারের কথা বলা হচ্ছে, তখন এর মানে হল আপনি ওই সময়ের ম্যাপে একটা নির্দিষ্ট জায়গায় পিন বা বিন্দু বসিয়ে দিলেন। সিন্স 1999 মানে হল ক্যালেন্ডারের পাতায় ১৯৯৯ সালের ওপর একটা নির্দিষ্ট পয়েন্ট। এটি হল স্টার্টিং ডট। আচ্ছা, আর ফর ব্যবহারের সময় কি ঘটে? ফর কোনো নির্দিষ্ট বিন্দু নয়, এটি হলো রাস্তার দৈর্ঘ্য বা রুট। আপনি যখন ফর 3 ডেজ বলছেন, তখন আপনি শ্রোতাকে একটা সময়ের ব্যাপ্তি বা কতটা পথ অতিক্রম করা হয়েছে সেই ম্যাপের উপর একটা লম্বা দাগ টেনে দেখাচ্ছেন। দারুণ একটা কনসেপ্ট। মানে সিন্স হলো শুরুর বিন্দু বা অরিজিন পয়েন্ট, আর ফর হলো অতিক্রান্ত দূরত্ব। মুখস্থ করার চেয়ে এই ম্যাপের কনসেপ্টটা অনেক বেশি কার্যকর। একদম। সময়কে এভাবে নির্দিষ্ট করে বা ব্যাপ্তি হিসেবে প্রকাশ করা ভাষার একটি শক্তিশালী হাতিয়ার। এটি বক্তার চিন্তার পরিষ্কারতাকে তুলে ধরে। বর্তমান সময়কে এত নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করার পর এবার আমাদের টাইম ট্রাভেল করে অতীত এবং ভবিষ্যতের কিছু জটিল সমীকরণের দিকে তাকাতে হবে। পাস্ট এবং ফিউচার টেন্সের কথা বলছেন তো? হ্যাঁ, এই দুটোর কিছু বিশেষ নিয়ম আছে যা প্রায়শই আমাদের বিভ্রান্ত করে দেয়। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত নিয়মটি হল পাস্ট পারফেক্ট টেন্সের। অতীতকালে দুটো ঘটনা ঘটলে তাদের মধ্যে সময়ের যে ক্রম বা সিকোয়েন্স, সেটা বোঝানোর জন্য এই টেন্স ব্যবহার করা হয়। হুম। সোর্স বলছে যে ঘটনাটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ৩ নম্বর ফর্ম হয়, এবং যে ঘটনাটি পরে ঘটে সেটি পাস্ট ইনডেফিনিট, মানে সাবজেক্ট প্লাস ভার্বের ২ নম্বর ফর্ম হয়। সোর্সের সেই আইকনিক উদাহরণটা তো দিতেই হয় এখানে। ওই ট্রেনের উদাহরণটা? হ্যাঁ, ট্রেনটি ছাড়িবার পূর্বে সে স্টেশনে পৌঁছালো, বা হি হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। এখানে দুটো কাজ অতীতে হয়েছে, স্টেশনে পৌঁছানো এবং ট্রেন ছাড়া। ঠিক। সে আগে পৌঁছেছে, তাই হি হ্যাড রিচড হলো পাস্ট পারফেক্ট, আর ট্রেন পরে ছেড়েছে, তাই দ্য ট্রেন লেফট হলো পাস্ট ইনডেফিনিট। কিন্তু আমার প্রশ্ন হলো, বাক্যের মধ্যে তো বিফোর বা পূর্বে শব্দটা আছেই, এটা দেখেই তো বোঝা যাচ্ছে কোনটা আগে আর কোনটা পরে। হ্যাঁ, তা তো যাচ্ছেই। তাহলে আবার আলাদা করে হ্যাড বসিয়ে অতীতকে আরও অতীত করার কি দরকার? কারণ ইংরেজি ভাষা কোনো কিছু কেবল একটি শব্দের ওপর ছেড়ে দেয় না।
এটি ডাবল লক বা দ্বিগুণ নিরাপত্তার মেকানিজমে বিশ্বাসী। ডাবল লক। হ্যাঁ, বাংলা ভাষায় আমরা শুধু আগে বা পরে শব্দ দিয়ে কাজ চালিয়ে নিতে পারি, কিন্তু ইংরেজিতে টাইমলাইন বা সময়ের হিসাবটা বাক্যের ক্রিয়া বা ভার্ব এর একদম গভীরে প্রথিত থাকে। মানে ভার্বটাই বলে দেয় সময়টা কোথায়। একদম হ্যাড রিচড বলে দেওয়া মানে হলো ক্রিয়ার গায়ে একটা স্পষ্ট সিলমোহর মেরে দেওয়া যে হ্যাঁ, এই কাজটি আগে ঘটেছে। মানে শুধু শব্দ দিয়ে নয়, গঠনের দিক থেকেও একটা গাণিতিক প্রমাণ রেখে দেওয়া হলো। দারুণ তো। একই নিয়ম বোধহয় ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও খাটে। হ্যাঁ, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়ে থাকবে সেটি ফিউচার পারফেক্ট, আর যেটি পরে হবে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট। সোর্সের উদাহরণটি ছিল তার বাবা অবসর নেওয়ার আগেই সে একটা চাকরি পেয়ে থাকবে। হি উইল হ্যাভ গট আ জব বিফোর হিজ ফাদার রিটায়ার্স। এখানেও চাকরি পাওয়ার কাজটা ভবিষ্যতে আগে শেষ হবে, তাই ওটা ফিউচার পারফেক্ট হলো। ঠিক তাই, এই যে ভাষার ভেতরে একটা গাণিতিক ক্রম বা সিকোয়েন্স আছে, এটা বুঝতে পারলে আর নিয়মগুলো খটমটে লাগে না। অতীতকালের এই ক্রমের পাশাপাশি সোর্সে উল্লেখিত আরেকটি বিশেষ গঠনের কথা না বললেই নয়, কোনটা বলুন তো? যা আমাদের অতীত অভ্যাসের সাথে যুক্ত। ওহ, আপনি পাস্ট হ্যাবিট বা অভ্যাসগত অতীতকালের কথা বলছেন। অতীতকালে কোনো অভ্যাসগত কাজ যা রোজ বা মাঝে মাঝে করা হতো কিন্তু এখন আর করা হয় না, তাকে পাস্ট হ্যাবিট বলে। হ্যাঁ, এর জন্য সোর্সে ইউজ টু এবং উডের ব্যবহার দেখানো হয়েছে। যেমন, সে প্রতিদিন আমাদের বাড়ি আসত। হি ইউজ টু কাম টু মাই হাউস এভরিডে। আর সে মাঝে মাঝে আমাদের বাড়ি আসত। হি উড কাম টু মাই হাউস সামটাইমস। এই নিয়মটির মধ্যে ভাষার একটি অদ্ভুত মানবিক দিক ফুটে ওঠে, তাই না? ঠিক বলেছেন। আমি এই জায়গাটা নিয়ে একটু উচ্ছ্বাস প্রকাশ করতে চাই, কারণ এই ইউজ টু বা উড শুধু ব্যাকরণের কিছু নিয়ম নয়, এগুলো যেন অতীতের নস্টালজিয়াকে ধরে রাখার এক একটা যন্ত্র। নস্টালজিয়া। হ্যাঁ, হারিয়ে যাওয়া অভ্যাসের কথা বলার সময় এই শব্দগুলো বাক্যের মধ্যে একটা অদ্ভুত মায়া তৈরি করে। আই ইউজ টু প্লে মানে আমি খেলতাম, কিন্তু এখন আর খেলি না। এই বাক্যটার মধ্যে লুকিয়ে থাকা নীরব দীর্ঘশ্বাসটা তো ব্যাকরণের নিয়ম দিয়ে মাপা যায় না। এটি আসলে একটি গভীর পর্যবেক্ষণ। ব্যাকরণ শুধু নিয়ম তৈরি করে না, এটি আমাদের আবেগ প্রকাশের মাধ্যমগুলোকেও সুনির্দিষ্ট করে। ঠিক। আমরা আমাদের এই গভীর আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ পরে ব্রজধাম কম্পিউটার টিউটোরিয়াল সেন্টারের এই গাইডটি বিশ্লেষণ করে আমরা দেখলাম যে ব্যাকরণ আসলে ভয় পাওয়ার মতো কোনো জুজু নয়। একদমই নয়। সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের স্থান পরিবর্তন, ডাজ কিভাবে এস শুষে নেয়, ইয়েস্টারডে কিভাবে সময়ের সাঁকো ভেঙে দেয়, আর সেন্স ও ফর কিভাবে ম্যাপের মতো কাজ করে, এই সব কিছুর মধ্যেই একটা নিখুঁত পদার্থবিদ্যা বা ফিজিক্স কাজ করছে। সত্যি বলতে কি, এই সূত্রগুলো আমাদের মস্তিষ্কে একটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়। যখন কেউ ভাষার এই মেকানিজম বা ভেতরের কলকবজাগুলো দেখতে পায়, তখন সে আর কিভাবে বলবো তা নিয়ে আটকে থাকে না, তার পুরো মনোযোগ চলে যায় কি বলতে চাই তার ওপর। বিদায় নেবার আগে যারা এই আলোচনা শুনছেন তাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। আমরা দেখলাম বাংলা আর ইংরেজি ভাষায় বাক্য গঠনের কাঠামো সম্পূর্ণ আলাদা। লেগোর ব্লকগুলো ভিন্নভাবে সাজানো। সময় বা টেন্সকে প্রকাশ করার ভঙ্গিও আলাদা। ভাবুন তো, একটি ভাষার এই কাঠামোগত পার্থক্য কি শুধু মানুষের কথা বলার ধরনকেই পাল্টে দেয়, খুব ভালো একটা প্রশ্ন। নাকি সেই ভাষায় কথা বলা মানুষগুলোর পৃথিবী এবং সময়কে দেখার দৃষ্টিভঙ্গি, তাদের মনস্তত্ত্ব বা সাইকোলজিও বদলে দেয়? যে ভাষায় কাজ বা ভার্ব বাক্যের মাঝখানা বসে দ্রুত অ্যাকশন বুঝিয়ে দেয়, আর যে ভাষায় কাজ বাক্যের শেষে বসে একটা সাসপেন্স তৈরি করে, সেই দুই ভাষার মানুষের চিন্তার গতি প্রকৃতি কি কখনো পুরোপুরি একরকম হতে পারে? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। ভাষাবিজ্ঞানের এই রোমাঞ্চকর বিষয়টা নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আর নতুন কিছু শিখতে থাকবেন।